আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ৮ বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই অধ্যায়টির উপর রিভিশন ক্লাস নেব। এই অধ্যায়টি তোমাদের আগে ক্লাস নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। আমরাও ভালো আছি। সবাই ভালো থাকবে প্রত্যাশা নিয়ে ক্লাসটি শুরু করছি। অর্থাৎ আজকের ক্লাসে এবং আজকের অধ্যায়ে তোমরা যা জানতে পারবে, অর্থাৎ শিখন ফল তোমরা কি কি জানতে পারছো। আজকে আমাদের অধ্যায়টার নামই হচ্ছে গণতন্ত্র। তাহলে আমরা কি জানতে পারছি, গণতন্ত্র কি তা তোমরা জানতে পারবে, গণতন্ত্রের প্রকারভেদ বলতে পারবে, গণতন্ত্রের দোষ গুণ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক দল সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এবং এই প্রক্রিয়া যারা সম্পন্ন করে অর্থাৎ নির্বাচন কমিশনের গঠন কাজ বর্ণনা করতে পারবে। আমি আলোচ্য বিষয়ে যাওয়ার আগে এখন আমরা যে সময়টি পার করছি অর্থাৎ করোনাকালীন সময়, এই সময় নিয়ে কয়েকটি কথা বলবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা স্বাভাবিক অবস্থায় কিন্তু নাই, একটু হলেও আমরা একটু অন্যরকম অবস্থায় রয়েছি, তাই না? তোমরা বাসাতে কি করছো, ল্যাপটপের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো। তাহলে কি আমরা একটু হলে অন্যরকম অবস্থায় আছি। তাহলে কি করতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। বাইরে কোথাও গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বাড়িতে যেহেতু আমরা আছি, বাড়ির প্রত্যেকটি সদস্যের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। এছাড়া কি করতে হবে, আমরা শারীরিক এবং মানসিক ভাবে যেন সুস্থ থাকি সেই জন্য কি করতে হবে, লেখাপড়া তো করবো, এছাড়া আমরা একটু গান শুনবো, বই পড়বো, অর্থাৎ যারা ছবি আঁকতে পারো, যেটা তোমরা ভালো পারো সেই বিষয়গুলো তোমরা এর মধ্যে চর্চা করবে এবং স্বাস্থ্যবিধিগুলো তোমরা মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে আমি এখন আমার আজকে যে ক্লাসের আলোচ্য বিষয় সেখানে চলে যাচ্ছি। আলোচ্য বিষয় বুঝতেই পারছো আজকের আলোচ্য বিষয়টি কি হতে পারে, তাহলে অবশ্যই খাতাতে আলোচ্য বিষয়টি লিখে নেবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ, বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ভূমিকা, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচন কমিশনের গঠন এবং কাজ। গণতন্ত্র বুঝতেই পারছি যে আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, তাই না? তাহলে গণতন্ত্র কি, এটা তো আমাদেরকে জানতে হবে। বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য যে সরকার ব্যবস্থা তার নাম হলো গণতন্ত্র। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে গণতন্ত্র ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ব্যবস্থায় কি জানো, এই ব্যবস্থায় মূল যে প্রতিপাদ্য বিষয় তার নাম হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণকে কেন্দ্র করে এই গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই ব্যবস্থায় জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস বা মালিক। তাহলে এক সাধারণভাবে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, সাধারণভাবে গণতন্ত্র বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের উপর ন্যস্ত থাকে এবং জনগণই তাদের সরকার গঠন করে, এটাকে আমরা বলছি গণতন্ত্র। এবং গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে উল্লেখযোগ্য যে উক্তিগুলো করেছে তার মধ্যে আমরা দুইটি রাষ্ট্রবিজ্ঞানীর উক্তি এখানে তুলে ধরছি। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আমরা চিত্র দেখতে পাচ্ছি আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন তিনি গণতন্ত্র সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে বর্ণনা বা উক্তিটি করেছেন তা কি, তা আমরা জেনে নিই। সেটি হচ্ছে গণতন্ত্র হলো জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। আমি আবার বলছি, আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন গণতন্ত্র হলো জনগণের। তাহলে আমরা বুঝতে পারছি জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ সকল ক্ষমতার অধিকারী, জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এছাড়া অধ্যাপক গেটেলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র বিশ্বে প্রথমে প্রাচীন গ্রিসের এথেন্সে থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে অর্থাৎ মধ্যযুগে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্র সাধারণত দুইটি পদ্ধতিতে হয়ে থাকে। দুইটি পদ্ধতিতে গণতন্ত্র কার্যকর হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, একটি হচ্ছে আর অপরটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ মানে আমরা বুঝতে পারছি যেখানে জনগণ সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিদেরকে নির্বাচিত করবে। আর পরোক্ষ বলতে আমরা কি বলছি দেখো, তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের যে সংজ্ঞা সেটি হচ্ছে যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। তবে আধুনিক রাষ্ট্র এত বিশাল এবং এর জনসংখ্যা এত বেশি যে অবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চার সুযোগ অনেক কম। এখন কি আমরা জানবো
যেটা আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের দেশে যেটা পরিচালিত হচ্ছে। অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিকল্পনার পদ্ধতিকেই বোঝাচ্ছে। এ ধরনের গণতন্ত্রকে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কেন জানো? কারণ এই প্রতিনিধিরা কিন্তু জনগণের সরাসরি ভোটে প্রতিনিধিত্ব করছে এবং তাদের মাধ্যমে যে শাসন কার্যটা পরিচালিত হচ্ছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে না হয়ে পরোক্ষভাবে তারা শাসন কার্য পরিচালনা করছে। এই জন্য আমরা এই পদ্ধতিটাকে বলছি পরোক্ষ গণতন্ত্র। অর্থাৎ এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত রয়েছে। গণতন্ত্রের দোষগুলো, প্রত্যেকটি বিষয়েরই কিন্তু দোষ থাকে এবং গুণ থাকে, তবে তোমরা মনে রাখবে গণতন্ত্রের গুণের সংখ্যাই বেশি, কিন্তু একেবারেই যে দোষ নেই তা কিন্তু বলা যাবে না। তাহলে আমরা এখন জেনে নিই গণতন্ত্রের গুণগুলো কি কি। গণতন্ত্রের গুণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে গণতন্ত্রে কি হয়, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। তারপরে কি হয়, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকে। এটি খুব বড় একটি প্রাপ্য জনগণের, অর্থাৎ জবাবদিহিতা তোমাকে করতেই হবে, সে এখন সরকার প্রধান হোক বা জনগণ হোক। মানে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতাটা একটি প্রধান উদ্দেশ্য বা বলতে পারি একটি প্রধান লক্ষ্য। জনমত দ্বারা কি হয়, সরকার পরিচালিত হয়। জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় এবং জনগণের ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এখানে স্বীকৃতি থাকে। গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। এবার চলে যাব দোষ। আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটি বিষয়ে দোষ গুণ থাকে, তবে গণতন্ত্রের দোষের থেকে কিন্তু চাইতে গুণের সংখ্যাটা হচ্ছে বেশি। তারপরে যে দোষ নেই তা বলা যাবে না। দোষ কি কি রয়েছে? প্রাচীনকালের প্রখ্যাত মনীষী এবং দার্শনিকগণ যেমন প্লেটো এবং অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খ বা অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। কেন? দেখো, গণতন্ত্রের বহু পরস্পর বিরোধী মত এবং ধারণা দেখা যায়। গণতন্ত্র তুলনামূলকভাবে ব্যয়বহুল একটি শাসন ব্যবস্থা। আরো একটি দোষ রয়েছে, যেমন এই গণতন্ত্রে কি হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের উপরে কি হয়, সরকার গঠন করা হয়। কিন্তু যে সকল সংখ্যালঘু যে সকল জনগণ সরকারকে সমর্থন দেয়নি, তারা কি হয়, অনেক সময় তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এটিও গণতন্ত্রের একটি দোষ। এখন আমরা চলে যাব বাংলাদেশে কিভাবে গণতন্ত্রটা পরিচালিত হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই জানি 1971 সালে দীর্ঘ 9 মাস কি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ বাংলাদেশকে স্বাধীনভাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে বা বাংলাদেশকে আমরা পেয়েছি। তার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, পাকিস্তান এবং বাংলাদেশের শেষ নির্বাচন ছিল 1970 সালে এবং সেই নির্বাচনে কিন্তু ফলাফলে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর সেই নির্বাচনের ফলাফল অনুযায়ী কি হয়েছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। তাহলে বুঝতে পারছো যে বাংলাদেশ জন্মের পরপরই কিন্তু কোনো নির্বাচন হয়নি। তার কারণ আমরা এর আগে একটি নির্বাচন করেছিলাম এবং নির্বাচনটি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের শেষ নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করতে চেয়েছিলাম, তখন যদিও পাকিস্তান সরকার আমাদেরকে তা করতে দেয়নি। পরবর্তীতে কি হলো, আমরা স্বাধীনতা লাভ করলাম এবং স্বাধীনতার পরে সেই ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ মুজিবুর রহমান প্রথম সরকার গঠন করে। তারপর আমরা কি দেখলাম, তাকে হঠাৎ কি বলবো, তোমরা তো জানো 1975 সালে কি ঘটনা ঘটেছিল, তাই না? সেই ঘটনার পর থেকে অর্থাৎ 1975 সালের পর থেকে 1990 সাল পর্যন্ত দেশে আরেকটি শাসন ব্যবস্থা চলে। সেই শাসনের নাম হচ্ছে সেনা শাসন। অবশ্যই তোমরা মনে রাখবে, এই শাসন কিন্তু কোনো নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়নি। অর্থাৎ 1975 থেকে 1990 দীর্ঘ কিন্তু একটা সময় কোন শাসন চলেছিল, সেনা শাসন চলেছিল। তারপরে দেখা যায় 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। তারপর আমরা দেখি 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। তারপরে দেখা যাচ্ছে 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামাত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে। আমি কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে বা হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে চলে যাব 2007 সালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন আহমেদের নেতৃত্বে সেনা হস্তক্ষেপ ঘটে। তাহলে আবার 1990 সাল পর্যন্ত আমরা দেখলাম সেনা শাসন। তারপরে আমরা দেখলাম যে 2007 সালে আবার সেনা অভ্যুত্থান ঘটে। সেই সেনা হস্তক্ষেপ ঘটার পরে দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন ছিলেন। 2 বছর পরে সরকার নির্বাচন দিতে বাধ্য হয়, অর্থাৎ জনগণের কারণে এই সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার গঠন করে কি করছে, দেশকে পরিচালনা করছে। অর্থাৎ আমরা
একদম স্বাধীনতার পর থেকে এই 2020 সাল পর্যন্ত আমাদের যে গণতন্ত্র পরিচালিত হচ্ছে কিভাবে সেটা আমরা জানলাম। এবার জানবো যে গণতন্ত্র পরিচালনা করতে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে রাজনৈতিক দল আর একটি হচ্ছে নির্বাচন। এই দুটি হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ রাজনৈতিক দল ছাড়া কি গণতন্ত্র চলবে? চলবে না। একটি দেশে অবশ্যই অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তাই না? এক একটি রাজনৈতিক দলের এক একটি মতামত থাকবে, তারপরে হচ্ছে যে তাদের দলীয় আদর্শ থাকবে। সেই দলীয় আদর্শ বা মতামতের উপর নির্ভর করে তারা কি করে, নির্বাচনে তাদের প্রচার কার্যটা চালায়। তাহলে রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় বলা যায় রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনগণ গঠনের মাধ্যমে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। অধ্যাপক গেটেল বলেছেন রাজনৈতিক দল, আমি যে দার্শনিকদের কথা বলছি তারা কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানী। তাহলে অধ্যাপক গেটেল বলেছেন, ইনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত এক দল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান এবং ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার কি বলেছেন? ম্যাকাইভার বলেছেন যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। ম্যাকাইভারের সংজ্ঞাটি কিন্তু রাজনৈতিক দলের জন্য খুব গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। সুতরাং রাজনৈতিক দল এমন একটি সংগঠন বা জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা অর্জনের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের উদ্দেশ্য, আজকে আমরা দুইটি বিষয় জানবো, রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং বাংলাদেশের রাজনৈতিক দলের ভূমিকা। তাহলে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি কি? প্রধান যে উদ্দেশ্যগুলো সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের লক্ষ্য কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা। তোমরা মনে রাখবে প্রত্যেকটি রাষ্ট্রে কিন্তু একই রকম সমস্যা থাকে না, এক একটি রাষ্ট্র এক একটি সমস্যায় জর্জরিত থাকে। অর্থাৎ যে রাষ্ট্রে যে রাজনৈতিক দল থাকবে সেই রাজনৈতিক দলই চিন্তা করবে যে আমাদের দেশের জন্য কোন সমস্যাগুলো বেশি সমাধান করা বেশি প্রয়োজন, সেই সমস্যাগুলোকে আগে চিহ্নিত করবে, তারপরে সেই সমস্যাগুলো চিহ্নিত করার পর নীতিমালা প্রণয়ন করবে এবং তা বাস্তবায়ন করবে। এরপর আমরা কি দেখছি, রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা এবং পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। রাজনৈতিক দলের একটি প্রধান লক্ষ্য হচ্ছে জনসমর্থন সৃষ্টি করা নিজেদের লক্ষ্যে, অর্থাৎ তারা নিজেদের জন্য এই কাজটি করে থাকে। এরপরে তারা দলীয়ভাবে কি করে, দলীয় নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ তাদের যে দলীয় নীতি রয়েছে সেগুলোতে এই বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করে। বৈধ এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আসলে তাদের মূল উদ্দেশ্য থাকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা, যার জন্য তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য কি কি করতে হবে এই ব্যবস্থাগুলো তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো তারা প্রণয়ন করে থাকে এই উদ্দেশ্যে। এবার আমরা জানবো গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। আমরা এর আগে জানলাম রাজনৈতিক দলের উদ্দেশ্য, এবার আমরা জানবো ভূমিকা, অর্থাৎ তারা কি কি কাজ করে থাকে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে, যে একটু আগে বললাম যে এক এক দেশে এক এক রকম সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো প্রথমে তাদেরকে আগে চিহ্নিত করতে হয়। তাহলে এই চিহ্নিত করে তার আলোকে কি করে, বিভিন্ন নীতিমালা এবং সুনির্দিষ্ট কর্মসূচি তারা গ্রহণ করে। রাজনৈতিক দল তাদের নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন সৃষ্টি করে। জনসমর্থনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেশের জাতীয় নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে প্রচারণা চালায়। নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করে। বিরোধী দল পার্লামেন্টে কি করে, অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু বিরোধী দলের ভূমিকা অনেক বেশি। কারণ দেখো, জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা অনেক বেশি। বিরোধী দলে কিন্তু সমালোচনার মাধ্যমে, তারপরে হচ্ছে যে বিভিন্ন বিতর্কের মাধ্যমে যে বোঝাতে চায় সরকারকে যে তুমি কোন দিকে রয়েছে বা তোমার কি করা উচিত, তাই না? তাহলে বিরোধী দল কি করতে পারে, পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতি সমালোচনা, মুলতবি প্রস্তাব উত্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামতে সংসদকে কার্যকর রাখতে পারে। এছাড়া সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ সেতুবন্ধন রচনা করে হচ্ছে এই রাজনৈতিক দলের একটি বড় কাজ। এরপর আমরা দেখো চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটি হচ্ছে জনসমর্থন আদায় করা। আমি প্রথমেই বললাম যে রাজনৈতিক দলের বড় একটি কাজ হচ্ছে জনসমর্থন আদায় করা। এই জনসমর্থন আদায় করার জন্য তারা বিভিন্ন সভা সমিতি, পত্র পত্রিকা এবং বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কি করে, জনসমর্থন সৃষ্টি করতে বা পরিচালনা করতে তারা করে থাকে। এই জনসমর্থন পরিচালনা করার আরেকটি বড় কারণ হচ্ছে
যে তাদের নির্বাচনে, কারণ নির্বাচনে জয়লাভ না করলে কিন্তু কোনো রাজনৈতিক দলই, সংখ্যাগরিষ্ঠ না হলে কিন্তু কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে পারে না, অর্থাৎ সরকার গঠন করতে পারে না। তাহলে আমি একটি বাংলাদেশের একটি নির্বাচনী প্রচারণার একটি চিত্র এখানে দেখাচ্ছি। এটা দেখাচ্ছি এই জন্য যে নির্বাচনী প্রচারণাও একটি রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে দেখো, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় দলের মনোনয়ন, তার পক্ষে দলীয় প্রচারণা রাজনৈতিক দলের হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল কি করে? সমর্থনের জন্য বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যায়। রাজনৈতিক দলের অন্যতম কাজই হচ্ছে নির্বাচনী প্রচারণা করা। নির্বাচন, এবার এতক্ষণ আমরা জানলাম যে গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল কেন গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো নির্বাচন ছাড়া তো গণতন্ত্রের কথা চিন্তাই করা যায় না, অর্থাৎ গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে নির্বাচন। আমরা এখানে একটি প্রত্যক্ষ নির্বাচনের চিত্র দেখছি, অর্থাৎ সরাসরি ভাবে জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করে। এরপর আমরা বুঝতে পারবো নির্বাচনটা কেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৌলিক একটি বিষয়। গণতন্ত্রে জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস এবং এই জনগণই যেহেতু সরকার গঠন করে, এই সরকার গঠন করার প্রধান হাতিয়ারই হচ্ছে নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ কি করে? চাইলে পূর্ববর্তী যে সরকার, সেই সরকারকে প্রত্যাখ্যান করতে পারে এবং নতুন সরকারকে গঠন করতে পারে, অর্থাৎ জনগণের মাধ্যমে নতুন ভাবে সরকার গঠিত হতে পারে এবং পূর্ববর্তী সরকার বর্জন করতে পারে। মোট কথা, গণতন্ত্রে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনোই কল্পনা করা বা চিন্তা করা যায় না। এবং নির্বাচনে কিন্তু মেয়াদ রয়েছে, যেমন বাংলাদেশের যে সরকারগুলো নির্বাচিত হয় তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। এই 5 বছরই কিন্তু তারা কি করবে? শাসন কার্য পরিচালনা করতে পারবে। কোনো কারণে যদি তারা জনগণের আস্থা হারায় বা এমন কোন লঙ্ঘিত কাজ করে, অর্থাৎ সংসদ বহির্ভূত কোনো কাজ করে, তখন কিন্তু জনগণই তাদের ক্ষমতা কি করতে পারে? বর্জন করতে পারে, অর্থাৎ তাদেরকে বর্জন করতে পারে, আবার নির্বাচনের মাধ্যমে আবার নতুন সরকার গঠন করতে পারে। মোট কথা, গণতন্ত্রের সাথে নির্বাচনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ ঘটে এই নির্বাচনের মাধ্যমে। এবার আমরা চলে যাব জাতীয় সংসদ নির্বাচন। আমি প্রথমে তোমাদেরকে যে দুইটি নির্বাচনের কথা বললাম, প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচনের সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু একটি দেশের আয়তন এখন অনেক বিশাল এবং লোকসংখ্যা অনেক বেশি, সেহেতু প্রত্যক্ষ নির্বাচনে প্রতিনিধিদেরকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ জনগণই কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারছে না। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তারা যে প্রতিনিধি নির্বাচন করছে, সেই প্রতিনিধিরাই জনগণের হয়ে শাসন কার্য পরিচালনা করছে। এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন। আমাদের দেশেও কিন্তু জাতীয় সংসদের মাধ্যমে, অর্থাৎ যে প্রতিনিধিরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের মাধ্যমে কিন্তু সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তাহলে আমরা জানবো জাতীয় সংসদ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। যে প্রক্রিয়া রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক মানুষেরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে, তাকেই নির্বাচন বলা হয়। যারা প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এবং ভোটদানের অধিকার ভোগ করে, অর্থাৎ ভোটারদেরকে আমরা বলছি নির্বাচন, এবং সকল ভোটারকে একত্রিত ভাবে বলছি নির্বাচন মণ্ডলী। আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? আমরা জাতীয় সংসদের চিত্র দেখতে পাচ্ছি। এই জাতীয় সংসদকে বাংলাদেশে কি বলা হয়? বাংলাদেশে বলা হয় আইনসভা। এই আইনসভা কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? তোমরা নিশ্চয়ই জানো। আমাদের জাতীয় পর্যায়ে যে নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ যে নির্বাচন হয়, সেই নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রায় 300টি নির্বাচনের এলাকায় ভাগ করা হয়, অর্থাৎ 300টি এলাকার 300 জন জনপ্রতিনিধিত্ব করে কোথায়? এই জাতীয় সংসদে। এছাড়াও 50 জন রয়েছে সংরক্ষিত আসনে। এই 50 জন কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয় না, তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আসে। তাহলে পরোক্ষ ভোটের মাধ্যমে আসে, এবং এই 300 জন আসে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ সরাসরি তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করে সংসদের মাধ্যমে। এবং এই প্রতিনিধিত্ব যারা করে তারাই আবার একটি মধ্যবর্তী সংস্থা করে, যাকে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ। আবার আমি বলি, এই যে আমরা 300 জন প্রতিনিধিকে পাঠিয়েছি না আমাদের সংসদে, কিভাবে পাঠিয়েছি? প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পাঠিয়েছি। এই প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যে 300 জন আমরা প্রতিনিধিকে পাঠিয়েছি, এই 300 জন প্রতিনিধি আবার একটি মধ্যবর্তী সংস্থা করে। এই মধ্যবর্তী সংস্থা, অর্থাৎ পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তারা আবার একটি চূড়ান্ত ভাবে একজন প্রতিনিধিকে নির্বাচন করে, যার নাম হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশে এই মধ্যবর্তী সংস্থাকে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ। বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এই পরোক্ষ নির্বাচন বা ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে।
এবার আমি চলে যাব নির্বাচন কমিশন। এতক্ষণ আমরা যে নির্বাচন নিয়ে আলোচনা করলাম, এই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে যারা পরিচালনা করে তাদের যে সংস্থার নাম, সেই সংস্থার নাম হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বাধীন কমিশন এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ হিসেবে কাজ করে। এরা কি করে দেখো, এরা হচ্ছে শুধু ভোটার তালিকা নয়, ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি এবং জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে যা দরকার এই নির্বাচন কমিশন সেটা করে থাকে। এই নির্বাচন কমিশন প্রধানত নির্বাচন একজন প্রধান কমিশন এবং অনধিক 4 জন কমিশন নিয়ে গঠিত হয় এবং এই নির্বাচন কমিশনারদেরকে রাষ্ট্রপতি নিয়োগদান করে থাকে। এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের এখতিয়ারে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে নির্বাচনী দণ্ড। অর্থাৎ তারা যে নির্বাচনী আচরণ বিধিটা উল্লেখ করে দেয় বা নীতিমালা যে গ্রহণ করে দেয় জনগণের কাছে, যেটা নির্বাচনের সময় বলে দেয় যে এই আচরণগুলো একজন প্রার্থী এবং যারা হচ্ছে যে ভোটার এই আচরণ বিধিগুলো তাদেরকে মেনে চলতে হবে, এমনকি তারা সীমানাটাও নির্ধারণ করে দেয়। এখানে যারা এই ব্যবস্থাটা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা এই ব্যবস্থাগুলো মানে কোনো কারণে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে না বা লঙ্ঘন করবে যারা, তাদের জন্য আবার শাস্তি বা নির্বাচনী দণ্ড রয়েছে। বলা হচ্ছে যে গণপ্রতিনিধি আদেশ অর্থাৎ 1972 সালের আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ এবং দণ্ডের শাস্তির বিধান করা হয়েছে। এই শাস্তির বিধান অনুযায়ী সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 2 বছর সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। মোট কথা এটি সম্পূর্ণ নির্বাচনী কমিশন যে নির্বাচন কমিশনের যে সংস্থা রয়েছে সেই কমিশনের এখতিয়ারে রয়েছে। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা যে অধ্যায়টি জানলাম সেই অধ্যায়টি থেকে আমরা জানলাম গণতন্ত্র, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দোষগুণ, তারপরে জানলাম রাজনৈতিক দল কিভাবে জনসমর্থন সৃষ্টি করে, নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে তারা সরকার গঠন করে, তারপরে আমরা জানলাম জাতীয় সংসদের কিভাবে হচ্ছে যে পরিচালিত হয়, এরপরে আমরা জানলাম নির্বাচন কমিশন। আমি কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ আমি মূল্যায়নে চলে এসেছি। আজকে যারা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো, আশা করছি তোমরা প্রত্যেকেই মূল্যায়নের প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তাহলে গণতন্ত্র কয়টি পদ্ধতিতে কার্যকর হয়? নিশ্চয়ই বুঝতে পারছো, গণতন্ত্র 2টি পদ্ধতিতে কার্যকর হয়। যদি আমি কি কি বলি তাহলে কি, প্রত্যক্ষ এবং পরোক্ষ। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছেন? আমি যখন রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করলাম, বললাম যে ম্যাকাইভার যে সংজ্ঞাটি দিয়েছেন রাজনৈতিক দলের, সেই সংজ্ঞাটি কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য। অর্থাৎ ম্যাকাইভার কি বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করে, সেই জনসমষ্টিকে বলা হচ্ছে রাজনৈতিক দল। তোমরা অবশ্যই এই রাষ্ট্রবিজ্ঞানীরা যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে বই থেকে পড়বে, কারণ এটা কিন্তু নিজের মতো তোমরা বলতে পারবে না, যে যেভাবে সংজ্ঞা দিয়েছে সেভাবে এই সংজ্ঞাটি উল্লেখ করতে হবে। সমগ্র বাংলাদেশকে কয়টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে? এটি হচ্ছে জাতীয় সংসদে যে নির্বাচনী হয় সেটা বলছি আমি। তাহলে সমগ্র বাংলাদেশকে কয়টি এলাকায়? 300টি এলাকায় নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। নির্বাচনী সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? সর্বোচ্চ শাস্তি হতে পারে যদি কেউ আচরণ যে বিধিগুলো রয়েছে, নির্বাচন কমিশন যে বিধিগুলো বেঁধে দেয় সেগুলো যদি কেউ লঙ্ঘন করে, সর্বোচ্চ শাস্তি হতে পারে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন যে শাস্তি হতে পারে সেটা হচ্ছে 2 বছর সশ্রম কারাদণ্ড। তাহলে আজকে আমি যে ক্লাসটি নিলাম সেটি আগামী দিনে কি হবে, তোমাদের রিভিশন টপলেস, অর্থাৎ 8ম অধ্যায় সম্পূর্ণ একটার উপরে তোমাদের রিভিশন টপলেস হবে। তোমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি যে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের সব অধ্যায়গুলো আমরা ক্লাস নিয়ে ফেলেছি। এখন তোমাদের রিভিশন ক্লাস চলছে। তো কোনো কারণে কেউ যদি কোনো ক্লাসে মনোযোগী না হও অথবা কোনো ক্লাস দেখতে না পাও বা দেখো নি এরকম হয়, তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগী হও বা দেখো, তাহলে কি হবে, তোমাদের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের জন্য টপলেস দিতে সুবিধা হবে বা পরীক্ষাগুলো দিতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।